বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে যে টপিকটির উপরে ক্লাস করব তা হলো ইউপেক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। এ সম্পর্কিত যে সকল ভিডিও আমার রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আশা করছি তোমরা খুব সহজেই জৈব যৌগের ইউপেক পদ্ধতিতে নামকরণ আয়ত্ত করতে পারবে। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো তোমরা একটু জেনে নিবে। তো আজকে আমরা শিখব অ্যামাইড মূলক যুক্ত যে সকল জৈব যৌগ রয়েছে তাদের ইউপেক পদ্ধতিতে নামকরণ। এখানে আমরা একটি জৈব যৌগ দেখতে পাচ্ছি। এই জৈব যৌগটিতে এটি মূলত আমার অ্যামাইড মূলক। এই জৈব যৌগটির নামকরণের ক্ষেত্রে এই অ্যামাইড মূলকের এই কার্বন পরমাণুটিকে সবসময় আমার 1 নম্বর কার্বন হিসাব করতে হবে এবং এরপরে কার্বন সংখ্যাগুলো ক্রমান্বয়ে আমরা হিসাব করব। তাহলে এটা হলো আমার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগটির নাম হবে আমার ইথানেমাইড অথবা অ্যাসিটামাইড। ঠিক আছে, এটা 2টা নাম। পরীক্ষায় গঠন এরকম 3 ভাবে আসতে পারে, কাজে তোমরা 3 ভাবে কিন্তু বিষয়টা একটু জেনে রাখবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড জৈব যৌগটি হবে আমার প্রোপানেমাইড। এই জৈব যৌগটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, এটা হলো আমার অ্যামাইড মূলক, এটা হলো আমার অ্যামাইড মূলক। তো এখানে অ্যামাইড মূলকটা স্পষ্ট, কিন্তু এখানে অ্যামাইড মূলকটা কি স্পষ্ট না। কেননা এখানে দেখো এই নাইট্রোজেনের সাথে কিন্তু অ্যামাইড মূলকে আমার 2টা হাইড্রোজেন পরমাণু থাকার কথা, কিন্তু এখানে দেখা যায় যে নাইট্রোজেন পরমাণুর সাথে আমার একটা হাইড্রোজেন রয়েছে আর আরেকটি রয়েছে আমার একটা মিথাইল মূলক। এক্ষেত্রে আমরা যেভাবে নামকরণ করব, দেখো গঠনটা যদি আমরা এইভাবে একটু দেখি, তাহলে দেখো নাইট্রোজেন পরমাণুর এক হাতে রয়েছে একটি হাইড্রোজেন পরমাণু, অন্য হাতে রয়েছে একটি মিথাইল মূলক। ঠিক আছে, যদি নাইট্রোজেন পরমাণুর এক হাতের একটি হাইড্রোজেনের পরিবর্তে ভিন্ন কোনো পরমাণু বা মূলক বসে, তাহলে আমরা প্রথমে নামকরণের ক্ষেত্রে একটি N লিখব, তারপরে ওই প্রতিস্থাপকের নাম লিখব। যেমন এটার নাম হলো মিথাইল, আমরা মিথাইল লিখলাম। এরপরে আমরা কি করব, কার্বন সংখ্যা হিসাব করব। যেমন এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, তো 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগটির নাম হলো আমার ইথানেমাইড। ঠিক আছে, অর্থাৎ আমার প্রতিস্থাপকের যে কাজটা সেটা সবসময় আগে করতে হয়, তারপরে আমার জৈব যৌগটির যে নামকরণটা সেটা করতে হয়। কেমন? এবার দেখো, এটাও কিন্তু আমার অ্যামাইড মূলক। তো এখানে কিন্তু নাইট্রোজেন পরমাণুর সাথে 2টি হাইড্রোজেন পরমাণু থাকার কথা, কিন্তু এখানে একই ধরনের 2টি মিথাইল মূলক রয়েছে। ঠিক আছে, এই যে নাইট্রোজেনের 2 হাতে 2টি হাইড্রোজেন পরমাণুর পরিবর্তে 2টি একই ধরনের মূলক রয়েছে। যদি 2 হাতে 2টি একই ধরনের মূলক বা পরমাণু থাকে, তাহলে আমরা 2টি NN লিখব এবং এটা একসাথে লিখব। কেমন? এবং যেহেতু এখানে 2টা একই রকম, কাজে আমরা তারপর সবসময় ডাই লিখব। এরপরে ওই প্রতিস্থাপকের নাম লিখব, তারপরে এই যে কার্বন সংখ্যা হিসাব করে জৈব যৌগটির নামকরণ করব। যেমন এখানে 2টা কার্বন, এর জন্য এটার নাম হলো ইথানেমাইড। যদি এখানে 3টা কার্বন থাকতো, এটার নাম হলো আমার প্রোপানেমাইড। যদি 4টা কার্বন থাকতো, তাহলে এটার নাম হলো আমার বিউটানেমাইড। কেমন? যদি এখানে এরকম থাকতো যে এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, তাহলে আমি কি লিখতাম বলো? NN ডাইক্লোরো লিখতাম, NN ডাইক্লোরো, তারপরে ইথানেমাইড লিখতাম, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে এই অ্যামাইড মূলকটিতে নাইট্রোজেন পরমাণুর সাথে 2টি ভিন্ন মূলক রয়েছে। একটা হলো ইথাইল, একটা হলো মিথাইল। এখন কথা হলো, নাইট্রোজেন পরমাণুর 2টি হাইড্রোজেন, মানে নাইট্রোজেন পরমাণুর 2 হাতের 2টি হাইড্রোজেন পরমাণুর পরিবর্তে যখনই কোনো মূলক বা পরমাণু বসে, তখন কিন্তু সবসময় আমরা কি লিখি? 2টা N লিখি। কিন্তু মূলক 2টি যদি আমার ভিন্ন হয়, তাহলে আমরা NN 2টি লিখব, কিন্তু একসাথে লিখব না।
ঠিক আছে, একসাথে লিখবো না, লিখবো একটু আলাদা করে। এখন কথা হলো আমি এন ইথাইলটা আগে লিখবো না এন মিথাইলটা আগে লিখবো, কোনটা আগে লিখবো? এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তা হলো এদের উচ্চারণ বা বানান। দেখো, ইথাইল বানানে প্রথমে ই আসে, মিথাইল বানানে প্রথমে এম আসে, কিন্তু ইংরেজি অক্ষরের ক্ষেত্রে প্রথমে কোনটা আসে? প্রথমে কিন্তু ই আসে, তারপরে কিন্তু আমার এম আসে, তাই না? তাহলে ই যেহেতু আমার আগে আসে, তাহলে আমি ইথাইলটা আগে লিখব, এন ইথাইলটা আগে লিখব, তারপরে এন মিথাইলটা লিখব, কেমন? এরপরে আমরা জানি যে কিভাবে কার্বন সংখ্যা হিসাব করে এখানের যৌগ-যৌগটির নামকরণ করতে হয়, তাই না? আচ্ছা, আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার। এবার দেখো এই যৌগ-যৌগটির ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করি। এখানে দেখো নাইট্রোজেনের দুই হাতের এক হাতে রয়েছে হাইড্রক্সাইড আয়ন, হাইড্রক্সি, এবং আরেক হাতে রয়েছে আমার মিথাইল। এখন আমরা একই রকম ভাবে, যেহেতু নাইট্রোজেনের দুই হাতে দুইটি মূলক বা পরমাণু রয়েছে, ভিন্ন দুইটি মূলক রয়েছে, সেহেতু আমরা দুইটি এন লিখব, তবে সেটা আলাদা আলাদা করে লিখব, তাই না? তো একই রকম বিষয়, আমি এন হাইড্রক্সিটা আগে লিখব না এন মিথাইলটা আগে লিখব? একটু যদি আমরা চিন্তা করি তাহলে দেখবা যে হাইড্রক্সি বানানে প্রথমে এইচ আসে আর মিথাইল বানানে প্রথমে এম আসে, কিন্তু ইংরেজি অক্ষরের ক্ষেত্রে কোনটা আগে আসে? এইচটা আগে আসে। তাহলে আমরা এন হাইড্রক্সি আগে লিখব, তারপরে এন মিথাইল লিখব, এরপরে কার্বন সংখ্যা হিসাব করে আমরা এই যৌগ-যৌগটির নামকরণ করব, কেমন? এখন দেখো এখানে যদি এরকম হয় যে এই দেখো নাইট্রোজেনের সাথে একটা ইথাইল মূলক রয়েছে, একটা হাইড্রক্সি মূলক রয়েছে, এখন আমরা কিভাবে নামকরণটা করব? একই রকম বিষয়, যেহেতু মূলক দুইটি ভিন্ন, কাজে আমরা দুইটা এন লিখবো কি আলাদা করে, কিন্তু এন হাইড্রক্সি আগে লিখবো না এন ইথাইল আগে লিখবো? এন ইথাইল আগে লিখবো, কেননা ই ইংরেজি অক্ষরের ক্ষেত্রে প্রথমে আসে আর হাইড্রক্সির এইচ পরে আসে, তাই না? এই যে আমি লিখেছি এখানে এন ইথাইল এন হাইড্রক্সি তারপরে ইথানামাইড, কেমন? যে একটা কার্বন দুইটা কার্বন, হ্যাঁ, সবসময় এই যে এইভাবেও কিন্তু তোমার থাকতে পারে, আবার এই যে এটা কিন্তু তোমার মূলত বন্ধ না করে যেভাবে থাকতে পারে, ঠিক আছে? তোমরা আবার এটাকে কীটমূলক মনে করো না, কীটমূলক এটা কিন্তু ঠিকই, কিন্তু এটার সাথে যখনই নাইট্রোজেন পরমাণু দেখবে তখনই বুঝে নিবে এটা নিশ্চয়ই অ্যামাইড মূলক, এটা সম্পূর্ণটা কি অ্যামাইড মূলক, অর্থাৎ এটাকে তখন আর আলাদা করে কীটমূলক হিসাব করবে না। মূলত কীটমূলকের ক্ষেত্রে দেখা যায় তোমার পাশে নাইট্রোজেন থাকবে না, ঠিক আছে, অন্য কোনো কার্বনের শিকল থাকবে, ঠিক আছে? এখন একটা ব্যতিক্রম বিষয় আমি বুঝাচ্ছি, দেখো সেই বিষয়টা হলো, যদি মনে করো নাইট্রোজেনের এক হাতে ক্লোরিন পরমাণু থাকলো আর অন্য হাতে ব্রোমিন পরমাণু থাকলো, তাহলে আমি এই যৌগ-যৌগটির নামকরণ কিভাবে করতাম? ক্লোরিন যদি মনে করো এখানে থাকে, তাহলে ক্লোরিন বানানে প্রথমে সি আসে, আর এখানে যদি ব্রোমিন থাকে তাহলে ব্রোমিন বানানে প্রথমে বি আসে, কিন্তু ইংরেজি অক্ষরের ক্ষেত্রে আবার বিটা আগে আসে। তাহলে আমি প্রথমে এন ব্রোমো লিখতাম, তারপরে এন ক্লোরো লিখতাম, ঠিক আছে, এন ক্লোরো লিখতাম, তারপরে কিন্তু এই যে এই যৌগ-যৌগটির নামকরণ আমরা করে দেখতাম যে এটার নাম তখন ইথানামাইড হতো। তো আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার। এবার দেখো এই গঠনটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এই গঠনটার নাম হলো আমার বেনজামাইড। এই গঠনটার নাম হলো কি আমার বেনজামাইড। যখন এই অ্যামাইড মূলকের সাথে একটা বেনজিন থাকবে তখনই বুঝতে হবে এটার নাম হলো আমার বেনজামাইড। গঠনটা এরকম তিনভাবেই আসতে পারে, ঠিক আছে। এটা হলো আমার বেনজিন চক্রের C6 হাইড্রোজেন 6 হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু একটা বন্ধন আছে কাজে এখানে আমার 5 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একই রকম ভাবে এই বেনজামাইড থেকে যৌগগুলো কিভাবে আসতে পারে, ঠিক আছে, কিভাবে আসতে পারে একদমই সহজ। দেখো এই যে একই রকম বিষয়, নাইট্রোজেনের সাথে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, একটা মিথাইল রয়েছে। তাহলে আমরা জানি যে নাইট্রোজেনের এক হাতে যদি একটি হাইড্রোজেনের পরিবর্তে ভিন্ন কোনো পরমাণু বা মূলক থাকে তাহলে আগে প্রথমে একটা এন লিখতে হয়, তারপরে ওই মূলকের নাম লিখতে হয়, তাই না, লিখলাম। এখন আমরা এটার নাম কিভাবে বেনজামাইড লিখব।
মূলত এই যে গঠনটা যেটা বললাম যে এই গঠনটাই কিন্তু আমার এই গঠনটা তোমাদের মাথায় রাখতে হবে। এই গঠন থেকে কিন্তু আমার এই নামকরণটা আমরা করতেছি। তাহলে এই গঠনের মেইন নামটা কি? বেনজামাইট। কাজে আমরা লাস্টে এটার নাম কি লিখবো? বেনজামাইট লিখবো। কেমন? তো একই রকমভাবে এই জৈব যৌগগুলোর নামও আশা করি তোমরা পারবে। এই যে এখানে দেখো নাইট্রোজেনের সাথে দুইটা একই ধরনের মিথাইল মূলক রয়েছে। কাজে আমরা NN লিখবো, তারপরে ডাই লিখবো, যেটি একই ধরনের ডাই লিখবো, তারপরে প্রতিস্থাপকটির নাম লিখবো মিথাইল, তারপরে কিন্তু এই জৈব যৌগটির যে মেইন গঠন সেই গঠনের নাম অর্থাৎ বেনজামাইট সেটা লিখবো। কেমন? আচ্ছা, তো আশা করছি তোমরা এই যে এটাও বুঝতে পারবে যে কিভাবে এটা আছে। হ্যাঁ, এটা মানে কিন্তু এই যে এটা উপরে নিচে দিতে পারো, ইথাইলটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক একই রকমভাবে এই যে দেখো এটাকে আমরা কি লিখবো? ইথাইল আগে লিখবো না মিথাইল আগে লিখবো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন আমি এই জৈব যৌগটা একটু দেখাই। দেখো এখানে একটা অ্যামিনো আছে, একটা কিটো আছে প্রাথমিক অবস্থায় যেটা দেখা যায়, তারপর একটা মিথাইল আছে এরকম মনে হয়। এখন কথা হচ্ছে যে অ্যামাইড মূলকটা দেখে চিনা যায় না। অনেক সময় দেখা যায় যে এখানে একটা কিটোমূলক রয়েছে, এটা কিন্তু তোমরা একটু আগেই বলেছি আমি যে এভাবে কিন্তু চিন্তা করা যাবে না। এটা যে কিটোমূলক এভাবে চিন্তা করা যাবে না। এই কিটোমূলকের সাথে যখনই নাইট্রোজেন পরমাণু থাকবে তখনই বুঝতে পারবে এটা পুরাটাই হলো আমার অ্যামাইড মূলক। কেমন? অ্যামাইড মূলক। তাহলে অ্যামাইড মূলক যেহেতু এটা পুরাটা, তাহলে এটা হলো আমার কি 1 নাম্বার কার্বন। এবার আমরা কার্বন সংখ্যা হিসাব করব। দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনে আমার কি আছে? একটা প্রতিস্থাপক আছে। তো এই প্রতিস্থাপকের নামটা কি? মিথাইল। তাহলে আমরা 2 মিথাইল লিখবো। সবসময় কিন্তু আমরা জানি যে প্রতিস্থাপকের কাজটা আগে করতে হয়। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক রয়েছে, কাজে আমি 2 মিথাইল লিখলাম। এরপরে এই যে কার্বন সংখ্যা যদি আমি হিসাব করি, 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড জৈব যৌগটির নাম হবে প্রোপানঅ্যামাইড। এখন তোমরা এভাবে এটা হিসাব করতে পারো, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। মূলত আমরা কার্বন সংখ্যা হিসাব করার ক্ষেত্রে বা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে কার্বন সংখ্যাগুলো মূলত এইভাবে হিসাব করি যেদিকে কার্বন সংখ্যার শিকলটা দীর্ঘ হয়। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, এদিকে গেলেও আমার 3টা, এদিকে গেলেও 3টা। কাজে দেখো 1 2 3 এইভাবে যদি তুমি হিসাব করো তাহলে এই 2 নাম্বার কার্বনে তখন এটা কিন্তু প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, মানে জৈব যৌগটির নামটা আমার একই রকম হবে। তবে যে সকল জৈব যৌগ দীর্ঘ শিকল বিশিষ্ট সেগুলোর ক্ষেত্রে আসলে নামকরণ কিরকম হয় সেগুলো কিন্তু আমি অন্যান্য ক্লাসে ইনশাল্লাহ করে দিব। কেমন? এবার দেখো এখানে একই রকম বিষয় যে দেখো জৈব যৌগটি দেখলে মনে হয় না এখানে একটা অ্যামাইড মূলক রয়েছে। তো একই রকম বিষয় এই যে কার্বন, এই কার্বনের সাথে যখনই দেখবে একটা নাইট্রোজেন আছে, তারপরে নাইট্রোজেনের 2 হাতে 2টি ভিন্ন মূলক বা পরমাণু আছে, এর মানে কি এটা পুরাটাই হলো কি আমার অ্যামাইড মূলক। তো এই ক্ষেত্রে নামকরণের বিষয়টা একই রকম। এই যে নাইট্রোজেনের 1 হাতে রয়েছে কি মিথাইল, 1 হাতে রয়েছে ইথাইল, তাহলে আমরা N ইথাইলটা আগে লিখবো, তারপরে N মিথাইলটা লিখবো, তাই না? তারপরে আমরা এই যে জৈব যৌগের নামকরণ 1 নাম্বার 2 নাম্বার দিয়ে হিসাব করে দেখলাম এটার নাম হলো কি আমার প্রোপানঅ্যামাইড। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পারবে। এবার দেখো এই জৈব যৌগটির নামকরণের আগে আমাদেরকে আগে জানতে হবে অ্যানিলিনের সংকেত। দেখো এখানে এটা কিন্তু কোনো অ্যামাইড মূলক না, ঠিক আছে? এটা কিন্তু কোনো অ্যামাইড মূলক না। অ্যামাইড মূলক থাকলে কিন্তু এখানে আবার কি থাকতো? একটা সি থাকতো, তাই না? সিও থাকতো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন এর সাথে 2টা হাইড্রোজেন এবং একটা বেনজিন, এটা পুরোটার নাম হলো আমার কি? অ্যানিলিন বা ফিনাইল অ্যামিন। এখন এই জৈব যৌগটার মেইন গঠনটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে দেখবা যে তোমরা খুব সহজেই এই যে হাইড্রোজেনের পরিবর্তে যখনই কোনো ভিন্ন পরমাণু বা মূলক দিয়ে দিবে তখন একই রকম নিয়মে খুব সহজেই তোমরা নামকরণটা করতে পারবে। কেমন? এই যে একটু আগে আমি বেনজামাইটটা দেখাইছি, সেম একই রকম, ঠিক আছে? এই যে দেখো নাইট্রোজেনের 1 হাতে যদি একটি মিথাইল মূলক থাকে তাহলে আমরা কি একটা N লিখবো, তারপরে ওইটার প্রতিস্থাপকের নামটা লিখবো। হ্যাঁ, তাহলে যে N মিথাইল, তারপরে এই জৈব যৌগটার মেইন যে গঠনের যে নামটা সেই নামটা আমরা জানি অ্যানিলিন কিংবা ফিনাইল অ্যামিন, ঠিক আছে? তাহলে আমরা জৈব যৌগটির নাম আশা করছি বুঝতে পারছি যে N মিথাইল অ্যানিলিন হবে অথবা N মিথাইল ফিনাইল অ্যামিন হবে। কেমন?
এবার বলো তো এটা কি রকম হবে? এটাও একই রকম হবে। এখানে দেখো নাইট্রোজেন পরমাণুর দুইটি হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যে দুইটি হাইড্রোজেন পরমাণু থাকার কথা এই যে এখানে, তার পরিবর্তে এখানে দুইটি একই ধরনের মিথাইল মূলক রয়েছে। কাজে আমরা NN লিখবো, তারপরে এখানে দুইটা যেহেতু একই রকম ডাই লিখবো, হ্যাঁ, তারপরে ওইটার নাম লিখবো প্রতিস্থাপকটির, তারপরে আমরা মেইন জৈব যৌগটির যে কাঠামোর নাম ফিনাইলামিন অথবা অ্যানিলিন সেটা লিখবো। কেমন? আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা 3 ধরনের গঠনটা একটু আয়ত্ত করে যাবে, কেননা অনেক সময় দেখা যায় আয়ত্ত না করার কারণে তোমরা হঠাৎ করে মনে করতে পারো এটা আবার কেমন যৌগ, এটা তো কখনো দেখি নাই, ঠিক আছে, এরকম মনে হয় কিন্তু। এবার দেখো এই জৈব যৌগটা, আশা করছি এই জৈব যৌগটা আমার আগে তোমরা বুঝে গিয়েছো এটার নামকরণ কিভাবে হবে। এবার এই জৈব যৌগটার ক্ষেত্রে একটু আমি বলি, দেখো যখন এখানে কোনো গোল চিহ্নটা থাকবে না, হ্যাঁ, তখন এটার নাম সবসময় সাইক্লোহেক্সামিন বলবা। এটার নাম কি? সাইক্লোহেক্সামিন বলবা। আর নিয়মটা হচ্ছে একই রকম, যে প্রথমে হিসাব নিকাশটা আমরা এইভাবে ঠিকই লিখব, হ্যাঁ, এখানে হিসাব নিকাশটা আমরা প্রথমে ঠিকই এইভাবে লিখব, তারপরে এটার যে কাঠামোর নামটা তখন এটার নাম হবে কি আমার সাইক্লোহেক্সামিন। এটার নাম আর অ্যানিলিন হবে না, এটার নাম তখন সাইক্লোহেক্সামিন হবে। কেমন? এবার এখানে দেখো যে নাইট্রোজেনের সাথে যদি এখানে একটা ক্লোরিন পরমাণু থাকে, এখানেও একটা ক্লোরিন পরমাণু থাকে, তাহলে এটার নাম হবে আমার NN ডাইক্লোরো সাইক্লোহেক্সামিন। যদি এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ব্রোমিন থাকে, তাহলে হিসাব আমরা একটু ভিন্নভাবে করব। সেক্ষেত্রে যেমন ক্লোরিন বানানের প্রথমে C, ব্রোমিন বানানের প্রথমে M, কিন্তু ইংরেজি অক্ষরের ক্ষেত্রে বিটা প্রথমে আসে, তাহলে আমি N ব্রোমোটা আগে লিখবো, তারপরে N ক্লোরোটা লিখবো, তারপরে এটার গঠন হলো আমার সাইক্লোহেক্সামিন, সেটা লিখবো। কেমন? N ব্রোমো, N ক্লোরো, তারপরে লিখবো সাইক্লোহেক্সামিন। কেমন? আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো। আমি যতটুকু পেরেছি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি এবং এক্সাম্পলগুলো এমনভাবে লিখেছি যে একটা যৌগ যেভাবে আসতে পারে, যতভাবে আসতে পারে সেইভাবে আমি ক্রমান্বয়ে লিখেছি, ঠিক আছে, যাতে করে কোনো প্রকার কনফিউশন তোমাদের না থাকে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ক্লাসটি দেখার জন্য।